ব্যোমকেশ বক্সীর চিড়িয়াখানার গল্পের দ্বিতীয় পর্ব। চলুন শুনে নেওয়া যাক। ডাক্তারবাবু আমার সঙ্গে খুব সদয় ব্যবহার করেছিলেন। উনি খুব মিশুকে, ওকে আমার খুব ভালো লাগতো। উনি চমৎকার সেতার বাজাতে পারেন। আমার ছেলেবেলা থেকেই গান বাজনার দিকে ঝোঁক, কিন্তু কিছু শিখতে পারিনি। একদিন ওর কাছে গিয়ে বললুম, আমি সেতার শিখব, আমাকে শেখাবেন? উনি যে প্রস্তাব করলেন, তাতে ছুটে পালিয়ে এলাম। আমি জীবনে একবার ভুল করেছি ব্যোমকেশ বাবু, তাই উনি মনে করেন আমি আমি ভুজঙ্গধরবাবু তো খাসা মানুষ, তাই এই কথা কেউ জানে? আমি কাউকে কিছু বলিনি। এ কথা কি বলবার? বললে কেউ বিশ্বাস করতো না যে মেয়ের একবার বদনাম হয়েছে। বাইরে পায়ের শব্দ হলো। বনলক্ষ্মী চমকে ত্রস্ত স্বরে ফিসফিস করে বলল, উনি মানে বিজয়বাবু আসছেন হয়তো, ওকে যেন কিছু বলবেন না, উনি রাগী মানুষ। ভয় নেই। এই বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। দরজার কাছে বিজয়ের সঙ্গে দেখা হলো। কি হলো? পানুগোপালের কাছ থেকে কিছু বার করতে পারলেন? কিছুই না, পানুটা ইডিয়েট। হয়তো ওর কিছুই বলবার নেই। যখন বলতে পারবে তখন দেখা যাবে অতি তুচ্ছ কথা, আপনাদের কোনো কাজেই লাগবে না। দেখি কাল সকালে আরেকবার চেষ্টা করে দেখব। আচ্ছা, আজ চলি তাহলে। আসুন, দরকার হলে কাল টেলিফোন করব। বিজয় রয়ে গেল, আমরা বেরিয়ে এলাম। বরাট টর্চ জ্বালল। পাশের যে জানলা দিয়ে বনলক্ষ্মীর শোবার ঘর দেখা যায়, তার নিচে একটা কালো কাপড় ঢাকা মূর্তি বোধহয় লুকিয়েছিল। টর্চের আলো সেদিকে পড়তেই প্রেত মূর্তির মতো একটা ছায়া যেন সরে গেল, তারপর গাছপালার মধ্যে অদৃশ্য হয়ে গেল। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে বরাটের হাত থেকে টর্চ কেড়ে নিয়ে ছুটতে শুরু করলো। আমরাও ওকে অনুসরণ করে কিছু দূর গেলাম। তারপর দেখলাম ব্যোমকেশ ফিরে আসছে। ধরতে পারলাম না। নেপালবাবুর ঘরের পেছন পর্যন্ত গিয়ে হঠাৎ মিলিয়ে গেল। কে আন্দাজ করতে পারলাম না, তবে একজন মহিলা। দৌড়বার সময় মনে হলো বাতাসে গোলাপি আতরের গন্ধ পেলাম। একবার চুড়ি কিংবা চাবির আওয়াজও যেন কানে এলো। কে হতে পারে? মুকুল হতে পারে, মুশকিলের বিবি হতে পারে, আবার দময়ন্তী দেবীও হতে পারেন। চলুন, 9:30 বেজে গেছে। বরাট স্টেশন পর্যন্ত আমাদের পৌঁছে দিতে এলো। ট্রেন তখনও আসেনি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ব্যোমকেশ বলল, আপনাকে আরেকটা কাজ করতে হবে। তার আগে বলি, ইন্সপেক্টর বরাট, আপনি প্লিজ ভাববেন না যে আমি আপনার উপর সর্দারি করছি। আরে কি কাজ করতে হবে বলুন না। গুপ্তচর লাগাতে হবে। কলোনি থেকে কে কখন কলকাতায় যাচ্ছে তার খবর আমার দরকার। যেই খবর পাবেন সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করবেন। আচ্ছা বেশ, ওই যে আপনাদের গাড়ি এসে পড়েছে। ও হ্যাঁ, রসিকদের সবজির দোকানের হিসেবপত্র দেখবার ব্যবস্থা করেছি। যদি সত্যি ও চুরি করে থাকে, ওর নামে ওয়ারেন্ট বের করব। আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ফাঁকা কামরায় ব্যোমকেশ একটা বেঞ্চিতে চিত হয়ে শুয়ে আলোর দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ উঠে বসে সিগারেট ধরাতে ধরাতে বলল, চিড়িয়াখানায় বটে। হঠাৎ এ কথা কেন? কর্তার ভাইপো খুড়োর তহবিল ভেঙে সগর্বে সেটা প্রচার করে, বোস্টম ফেরারি হয়, গাড়োয়ানের বউ আড়ি পাতে। চিড়িয়াখানা আর কাকে বলে? আজকের অনুসন্ধানে কিছু পেলে? এইটুকু পেলাম যে সবাই মিথ্যে কথা বলছে। সবাই। নির্জলা মিথ্যে বলছে না, সত্যি মিথ্যে মিশিয়ে এমনভাবে বলছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে ধরা যায় না চট করে। বনলক্ষ্মীও মিথ্যে কথা বলছে? অন্তত বলবার তালে ছিল। নেহাত বিবেকের দংশনে সত্যি কথা বলে ফেলল। আচ্ছা, অ্যালিবাই সম্বন্ধে কি মনে হলো? কারুর অ্যালিবাই পাকা নয়। বিজয় বলছে ঠিক যে সময় খুন হয় সে সময় সে কলকাতায় ছিল, অথচ তার কোনো সাক্ষী প্রমাণ নেই। বেনামে চিঠিখানা পর্যন্ত ছিঁড়ে ফেলে দিয়েছে। নেপালবাবু মেয়ের সঙ্গে দাবা খেলছিলেন, কেউ তাঁদের খেলতে দেখেনি। ডাক্তার অন্ধকারে সেতার বাজাচ্ছিলেন, একজন কানে শুনেছে কিন্তু চোখে দেখেনি। বনলক্ষ্মী কলে সেলাই করছিল, সাক্ষী নেই। দময়ন্তীর কথা ছেড়েই দাও, এর নাম কি অ্যালিবাই?
ব্যোমকেশ খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। ওর কপালে চিন্তার ভ্রুকুটি। তারপর বলল, বনলক্ষ্মী একবার আমার হাত ধরেছিল, লক্ষ্য করেছিলে? লক্ষ্য করিনি আবার? তুমিও দু হাতে তার হাত ধরে কত আদর করলে সেসব তো দেখলাম। আদর করিনি, সহানুভূতি জানাচ্ছিলাম। কিন্তু আশ্চর্য, বনলক্ষ্মীর বাঁ হাতের তর্জনী ডগায় কড়া পড়েছে। এ আর আশ্চর্য কি? যারা সেলাই করে তাদের আঙুলে কড়া পড়েই থাকে। বাকি রাস্তায় আর কোনো কথা হলো না। সেই রাতে বাড়ি ফিরতে ফিরতে 11:30 বাজল। আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরদিন ভোরে ঘুম ভাঙল টেলিফোনের ঝনঝন শব্দে। আপনি বরং ইন্সপেক্টর শুনতে পেলাম ব্যোমকেশ কথা বলছে। তিনি ব্যবস্থা করবেন। হ্যাঁ, পোস্টমর্টেম হওয়া চাই আর ওষুধের শিশিটা পরীক্ষা হওয়া চাই। আচ্ছা, রাখছি। পাশের ঘরে গিয়ে দেখলাম টেলিফোন রেখে ব্যোমকেশ আরাম চেয়ারে বসল। ওর চোখে মুখে যেন দুঃস্বপ্নের জড়তা। পানুগোপাল, কিছুক্ষণ আগে ওর মৃতদেহ পাওয়া গেছে। কোথায় কানে ওষুধ দিয়েছিল, ওষুধের শিশিটা ছিপি খোলা অবস্থায় পাওয়া গেছে। ওষুধে বিষ মেশানো ছিল। বিষের জ্বালায় সে ঘর থেকে ছুটে বেরিয়ে আসে, বারান্দা থেকে নিচে পড়ে যায়। সেইখানেই মৃত্যু হয়েছে। আমারই দোষ। আমার ভাবা উচিত ছিল, পানু যদি সত্যি কোনো গুরুতর কথা জানতে পেরে থাকে তাহলে তার প্রাণের আশঙ্কা আছে। কেন যে সাবধান হয়নি, কেন তাকে সঙ্গে নিয়ে এলাম না। কিন্তু কাল বিজয় বলল ওটা একটা ইডিয়েট, হয়তো কিছু বলবার নেই। আর আমার মনও ভেবে নিল। ব্যোমকেশ হঠাৎ চুপ করল। তীব্র আত্মগ্লানির মধ্যে কে জানে আবার কোনো নতুন সংশয় মাথায় এসেছে। পুটিরাম চা দিয়ে গেল, তবে ব্যোমকেশ চা স্পর্শ করল না। একটা সিগারেট পর্যন্ত ধরালো না। একটু পরে গিয়ে শুয়ে পড়ল। বুঝলাম, পানুগোপালের মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করছে। একান্ত নিভৃতে নিজের সঙ্গে বোঝাপড়া করতে চায়। এবং যে অদৃশ্য নরঘাতক পরপর দুটো মানুষকে নিঃশব্দে পৃথিবী থেকে সরিয়ে দিল, তাকে ফাঁসি কাঠে ঝোলাতে চায়। সন্ধ্যের সময় পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে প্রমোদ বরাট এলো। ব্যোমকেশের হাতে রিপোর্ট দিয়ে বলল, নিকোটিন বিষে মৃত্যু হয়েছে। ওষুধের শিশিতেও নিকোটিন পাওয়া গেছে। ব্যোমকেশ রিপোর্ট পড়ে কোনো মন্তব্য না করে আমার হাতে দিল। রাত 10টা থেকে 11টার মধ্যে মৃত্যু হয়েছে। কানের তুলোয় বিষ, দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃতদেহ কে প্রথম আবিষ্কার করে? নেপালবাবুর মেয়ে মুকুল। যা শুনলাম, ভোর রাতে উঠে বাগানে ঘুরে বেড়ানো মেয়েটার অভ্যাস। এবারেও মুকুল? আশ্চর্য। আপনি খোঁজ খবর নিয়েছিলেন? সকলকেই সওয়াল করেছিলাম, কিন্তু কাজের কথা কিছু পেলাম না। পানু যে ওষুধ কানে দিত সেটা কি ভুজঙ্গধরবাবু দেওয়া ওষুধ? হ্যাঁ, ওষুধে ছিল স্রেফ গ্লিসারিন আর বরিক পাউডার। ভুজঙ্গধরবাবু বললেন তিনি মাসে 1 শিশি পানুকে তৈরি করে দিতেন। পানু তাই কানে দিত। কাল রাত 10টার আগে কোনো সময় হত্যাকারী এসে তার শিশিতে নিকোটিন মিশিয়ে দিয়ে গিয়েছিল। সম্ভবত পানু তখন খেতে গিয়েছিল। কে কখন খেতে গিয়েছিল খবর নিয়েছেন? সবাই একসঙ্গে খেতে যায়নি, কেউ আগে কেউ পরে। পানু খেতে গিয়েছিল আন্দাজ 9:45টার সময়, অর্থাৎ আমরা চলে আসবার পরই। কাল রান্না করেছিল কে? দময়ন্তী আর মুকুল দুজনেই সারাক্ষণ রান্নাঘরে ছিল। নিকোটিন। অজিত, লক্ষ্য করেছ দ্বিতীয়বার নিকোটিনের আবির্ভাব হলো? হ্যাঁ, তার মানে সুনয়না। কিন্তু সুনয়না বা অন্য কোনো স্ত্রীলোক নিশানাথবাবুকে কড়িকাঠ থেকে ঝুলিয়ে দিতে পারে এই প্রস্তাব আমরা আগেই খারিজ করেছি। ধরে নিতে হবে সুনয়নার একজন সহকর্মী আছে। সহকর্মী কিংবা সহকর্মিনী। একজন মহিলার পক্ষে যে কাজ করা অসম্ভব, দুজন মহিলা মিলে সে কাজ সহজেই করতে পারে। কিন্তু আসল কথা নিকোটিন। এ বিষ এলো কোত্থেকে? ইন্সপেক্টর বরাট, আপনি নিকোটিন সম্বন্ধে কিছু জানেন? ওটা ভয়ঙ্কর বিষ, এই জানি। আপনার মুখে সুনয়নার কথা শুনবার পর খোঁজ খবর নিয়েছিলাম। দেখলাম ওষুধের দোকানে ও মাল পাওয়া যায় না। কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ। যদি কোনো বড় ফ্যাক্টরিতে তৈরি হয়, কিন্তু সেটা তো আমি বলতে পারি না। এক হতে পারে যে ব্যক্তি বিষ ব্যবহার করেছে সে নিজে একজন কেমিস্ট, কিংবা
কোনো কেমিস্টকে দিয়ে বিষ তৈরি করিয়েছে। তা হতে পারে। কেমিস্ট তো একজন হাতের কাছেই রয়েছে, নেপাল গুপ্ত। যদি নেপাল গুপ্ত হয়, সুনয়নার সঙ্গে তার সম্বন্ধ কি? বাপ বেটি হতে বাধা কি? নেপালবাবুর সঙ্গে দময়ন্তী দেবীরও যোগাযোগ আছে, তারা দুজনেও হতে পারেন। দময়ন্তী দেবী আর বিজয় হতে পারে, বিজয় আর বনলক্ষ্মী হতে পারে, ব্রজদাস হতে পারে, এমনকি মুশকিল মিয়া আর নজর বিবিও হতে পারে। বরাট উঠে দাঁড়ালো। আমি এখন চলি। আচ্ছা ব্যোমকেশ বাবু, বলছি কলোনিতে আর কারুর হঠাৎ মৃত্যুযোগ নেই তো? ব্যোমকেশ কিছুক্ষণ চোখ বুজে রইল, তারপর বলল, বোধহয় না, আর থাকলেও আমরা ঠেকাতে পারবো না। এরপর টানা দুদিন কলোনির কোনো খবর আমাদের কাছে এলো না। ইন্সপেক্টর বরাটও কিছুই জানালো না। তৃতীয় দিন দুপুরবেলা ব্যোমকেশ হঠাৎ বলল, আমি একটু বেরোচ্ছি, সেন্ট মার্থা স্কুলে একটু খোঁজ খবর নিতে যাচ্ছি। তুমি কিন্তু বাড়িতেই থেকো, যদি টেলিফোন আসে। আচ্ছা বেশ। সন্ধে 6:15 ফোন এলো। ইন্সপেক্টর বরাট। দুটো খবর দিতে ফোন করলাম। হ্যাঁ। এক হলো ডাক্তার ভুজঙ্গধর কোট প্যান্ট পরে 6টা ট্রেনে কলকাতা গেছে, আর দ্বিতীয়ত রসিকদের খাতাপত্র দেখে যা বুঝলাম 3000 টাকার হিসেব মিলছে না। ওর নামে ওয়ারেন্ট বের করছি। কলোনির খবর কি? নতুন কোনো খবর নেই। আমি ফোন রেখে দিলাম। ব্যোমকেশ ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই। আমাকে বরাট যা যা বলেছে আমি সবটা ওকে বললাম। ব্যোমকেশ সব শুনে কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল এবং দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। 5 মিনিট পরে ঘর থেকে বেরিয়ে এলো একটি আধা বয়সী ফিরিঙ্গি। পরনে একটা নোংরা জিন্সের প্যান্ট আর গায়ে একটা রংচটা আলপাকার কোট, মাথায় একটা নাইট ক্যাপ আর ঠোঁটে একটা আধপোড়া চুরুট। এ কি, এরকম সাহেব সেজে কোথায় যাচ্ছ? That's none of your business, young man. এই বলে সে আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। অবশেষে আমার বন্ধু যখন বাড়ি ফিরল তখন ঘড়িতে 11টা বাজে। এসেই বাথরুমে স্নান করতে ঢুকে গেল। স্নান সেরে নিজের কেদারায় বসে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল। এবার আমাকে বলবে কি যে তুমি ছদ্মবেশ নিয়ে কোথায় গেছিলে? ফিরিঙ্গি সেজে শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ভুজঙ্গধরবাবু কোথায় যান সেটা দেখা। স্টেশনে তাকে আবিষ্কার করে তার পিছু নিলাম। তিনি ট্রামে চড়লেন, আমিও ট্রামে চড়লাম। মৌলালির মোড়ে এসে তিনি নামলেন, আমিও নামলাম। তারপর ধর্মতলা দিয়ে কিছু দূর গিয়ে তিনি একটা গলির মধ্যে ঢুকে পড়লেন। গলির পর গলি, তস্য গলি। দেখলাম ফিরিঙ্গি পাড়া এসে পৌঁছেছি। ভালোই হলো, পাড়ার সঙ্গে আমার ছদ্মবেশ খাপ খেয়ে গেল। একটা এঁদো পড়া বাড়ির দরজার পাশে দুটো স্ত্রীলোক দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। ভুজঙ্গধরবাবু গিয়ে তাদের সঙ্গে খাটো গলায় কথা বললেন, তারপর বাড়ির মধ্যে ঢুকে গেলেন। স্ত্রীলোক দুটো দাঁড়িয়ে রইল। তারপর আমি বড় মুশকিলে পড়ে গেলাম। ভুজঙ্গধরবাবুর চরিত্র আমরা যতটা জানতে পেরেছি তাতে আশ্চর্য হবার কিছু ছিল না, কিন্তু এই এঁদো পড়া বাড়িটাই তাঁর একমাত্র গন্তব্যস্থল কিনা তা না জেনে তাঁকে ছেড়ে দেওয়া যায় না। আমি বাড়ির সামনে দিয়ে একবার হেঁটে গেলাম, দেখে নিলাম বাড়ির নম্বর 19। তারপর একটা অন্ধকার কোণে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। মেয়ে দুটো দরজার পাশে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগল। প্রায় 40 মিনিট পরে ভুজঙ্গধরবাবু বেরুলেন। আশপাশ না দেখে যে পথে এসেছিলেন সেই পথে ফিরে চললেন, আমিও চললাম। তারপর শটান শিয়ালদা স্টেশনে তাকে 9:55 গাড়িতে তুলে দিয়ে আসছি। তাহলে ভুজঙ্গধরবাবুর কার্যকলাপ থেকে কিছু ধরা গেল না? কেমন যেন ধোঁকা লাগলো। ভুজঙ্গধরবাবু যখন দরজা থেকে বেরুলেন তখন তার পকেট থেকে কি একটা জিনিস মাটিতে পড়ল, ঝনাত করে শব্দও হলো। তিনি দেশলাই জেলে সেটা মাটি থেকে কুড়িয়ে নিলেন। দেখলাম একটা চাবির রিং, তাতে গোটা 3 বড় বড় চাবি রয়েছে। হয়তো কিছু নয়, কিন্তু কেমন একটা লাগছে। আর ওদিকের কি খবর? সেন্ট মার্থা স্কুল? দময়ন্তী দেবী মা শাস্টেক স্কুলে যাতায়াত করেছিলেন, রোজ যেতেন না। ইংরেজি শেখার দিকেও খুব বেশি চাড় ছিল না। স্কুলে 2-3টি পাঞ্জাবি মেয়ে পড়তো, তাদের সঙ্গে গল্প করতেন। পাঞ্জাবি মেয়েদের সঙ্গে? হ্যাঁ, দময়ন্তী দেবী পাঞ্জাবি ভাষা জানেন। এই সময় টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ ফোন তুলল। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর বরাট। এত রাতে কি খবর?
রসিক দিয়ে ধরা পড়েছে? কোথায় ছিল? হ্যাঁ, শিয়ালদার কাছে বঙ্গবিলাসী হোটেলে। সঙ্গে টাকা কড়ি কিছু ছিল? ও, মাত্র 30 টাকা। তাহলে আজ তাকে আপনাদের লকআপে রাখুন, কাল সকালেই আমি গিয়ে হাজির হব। আর কি? ও হ্যাঁ, দেখুন, একটা ঠিকানা দিচ্ছি, আপনারা একজন লোক পাঠিয়ে সেখানকার হালচাল সব সংগ্রহ করতে হবে। লিখুন 19 নম্বর মির্জা লেন। হ্যাঁ, মির্জা 19 নম্বর মির্জা লেন। লিখেছেন? বেশ, তাহলে কাল সকালেই যাচ্ছি। নমস্কার। ফোন রেখে ব্যোমকেশ বলল, চলো, আজ খেয়ে দিয়ে শুয়ে পড়া যাক, কাল আবার ভোরে উঠতে হবে। পরের দিন সকাল 9:30 নাগাদ আমরা যখন মোহনপুর থানায় পৌঁছচ্ছি, থানার কাছাকাছি দেখলাম নেপালবাবু হন্তদন্ত হয়ে থানা থেকে বেরোচ্ছেন। আমাদের দেখে প্রায় এড়িয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় ব্যোমকেশ ডাকলো, এই যে নেপাল বাবু, শুনুন শুনুন। আমরা ওনার কাছে গেলাম। কি, আপনি থানায় গিয়েছিলেন? কি হয়েছে? ঝকমারি হয়েছে, পুলিশকে সাহায্য করতে গিয়েছিলাম, আমার ঘাট হয়েছে। কিন্তু ব্যাপারটা কি? পুলিশকে কোন বিষয়ে সাহায্য করতে গিয়েছিলেন? নেপালবাবু প্রথমে বলতে চাইলেন না। অনেক কষ্টে ব্যোমকেশ তাকে কিছুটা ঠান্ডা করল। একটা গাছের তলায় দাঁড়িয়ে কথা হলো। কলোনিতে 2টো খুন হয়ে গেল। পুলিশ চুপ করে বসে থাকতে পারে, কিন্তু আমি চুপ করে থাকি কি করে? আমার তো একটা দায়িত্ব আছে। আমি জানি কে খুন করেছে, তাই পুলিশকে বলতে গিয়েছিলাম। তা পুলিশ উল্টে আমার উপরই চাপ দিতে লাগলো, যেন আমিই খুন করেছি। আপনি জানেন কে খুন করেছে? এর আর জানাজানির কি? কলোনির সবাই জানে, কিন্তু মুখ ফুটে বলবার সাহস কারো নেই। কে খুন করেছে? বিজয়। বিজয় আর কে খুন করবে? খুঁড়ির সঙ্গে ষড়যন্ত্র করে আগে খুড়োকে সরিয়েছে, তারপর পানুকে সরিয়েছে। পানুটাও দলে ছিল কি না? কিন্তু পানু কিসে মারা গেছে আপনি জানেন? নিকোটিন। আমি সব খবর রাখি। কিন্তু বিজয় নিকোটিন পাবে কোথায়? নিকোটিন কি বাজারে পাওয়া যায়? বাজারে সিগারেট তো পাওয়া যায়। যার ঘটে এতটুকু বুদ্ধি আছে, সে 1 প্যাকেট সিগারেট থেকে এত নিকোটিন বার করতে পারে যে কলোনি শুদ্ধ লোককে তা দিয়ে সাবার করা যায়। তাই নাকি? নিকোটিন তৈরি করা এত সহজ? সহজ নয় তো কি, একটা বকযন্ত্র জোগাড় করতে পারলেই হলো। যাই হোক, আমি কলকাতায় যাচ্ছি একটা বাসা ঠিক করতে। কলোনিতে ভদ্রলোক থাকে না। এই বলে তিনি হনহন করে চলে গেলেন। আমরা থানার দিকে ফিরলাম। ব্যোমকেশের ঠোঁটের কোণে একটা বিচিত্র হাসি খেলা করছে। থানায় প্রমোদ বরাটের ঘরে বসে ব্যোমকেশ বলল, কই বরাট বাবু, রসিক কোথায়? রসিককে আনা হলো বটে, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের করা গেল না। রসিককে আবার হাজতে নিয়ে যাওয়া হলো। এদিকে তো কিছু হলো না, কিন্তু আর দেরি নয়, একটা প্ল্যান আমার মাথায় এসেছে। প্ল্যান শোনা হলো না। একজন এসে জানালো ব্রজদাস বৈষ্ণব নবদ্বীপের একটা আখড়া থেকে ধরা পড়েছে। কোনো গোলমাল করেনি। বাহ, বেশ, এই ঘরেই পাঠিয়ে দাও তাকে। ব্রজদাস বৈষ্ণব ঘরে ঢুকলেন। গায়ে নামাবলি, চোখে লজ্জিত অপ্রস্তুত ভাব। ব্যোমকেশ ব্রজদাসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বসুন। ব্রজদাস যেন আরও লজ্জিত হয়ে একটা টুলের ওপর বসলেন। আপনি হঠাৎ ডুব মেরেছিলেন কেন বলুন তো? যতদূর জানি কলোনি টাকা কড়ি কিছু আপনার কাছে ছিল না। আগে না। তবে পালালেন কেন? আচ্ছা, ও কথা পরে হবে। এখন বলুন দেখি, নিশানাথ বাবুর মৃত্যু সম্বন্ধে কিছু জানেন? না, কিছুই জানি না। কাউকে সন্দেহ করেন? আগে না। নিশানাথ বাবুর মৃত্যুর রাতে আপনি কলোনিতেই ছিলেন তো? আগে কলোনিতেই ছিলাম। রাতে খাওয়া দাওয়ার পর কোথায় ছিলেন, কি করছিলেন? আমি আর ডাক্তারবাবু তো একসঙ্গে খাওয়া দাওয়া সেরে ফিরলাম, তো উনি নিজের ঘরে গিয়ে সেতার বাজাতে লাগলেন, আর আমি ওই নিজের দাওয়া শুয়ে তার বাজনা শুনছিলাম। ও, ভুজঙ্গধরবাবু সেতার বাজাচ্ছিলেন? আগে হ্যাঁ, ওই মালকোষের আলাপ করছিলেন প্রায় 11:30 পর্যন্ত। চমৎকার হাত ও। একটানা আলাপ করেছিলেন? একবারও থামেননি? আগে না, একবারও থামেনি। 5 মিনিটের জন্যেও না? আগে না, মানে ওই ওই সেতারের কান মোচড়াবার জন্য 2-1বার থেমেছিলেন, তাও সে 5-10 সেকেন্ডের জন্য, তার বেশি নয়।
কিন্তু আপনি তাকে বাজাতে দেখেননি। আর দেখবো কি করে, উনি তো অন্ধকার ঘরে বসে বাজাচ্ছিলেন, কিন্তু আমি ওর আলাপ চিনি। উনি ছাড়া না না, আর অন্য কেউ নয়। আচ্ছা, আপনি কলোনিতে আসবার আগে থেকেই নিশানাথ বাবুকে চিনতেন? হ্যাঁ, মানে আমি চুরি করেছিলাম তো। বিজয় তখন নিশানাথ বাবুর কাছে থাকতো? আগে হ্যাঁ। আর দময়ন্তী দেবী তখন বিয়ে হয়েছিল? ব্রজদাসের মুখ কাঁদো কাঁদো হয়ে উঠল। তিনি ঘাড় হেঁট করে রইলেন। কি হলো, উত্তর দিচ্ছেন না যে? দময়ন্তী দেবীকে তখন থেকেই চেনেন তো? হ্যাঁ। তার মানে নিশানাথ আর দময়ন্তীর বিয়ে তার আগেই হয়েছিল, ঠিক? এই জন্যই আমি পালিয়েছিলাম। আমি জানতাম আপনারা এই কথা তুলবেনই। দোহাই ব্যোমকেশবাবু, আমাকে ও প্রশ্ন করবেন না। আমি 7 বছর ওদের অন্ন খেয়েছি, আমাকে নেমখারামি করতে বলবেন না। মানে? আমি জীবনে অনেক মিথ্যে কথা বলেছি, আর মিথ্যে কথা বলবো না। আপনারা আমায় দয়া করুন, ওদের কথা জিজ্ঞেস করবেন না, ওরা আমার মা বাপ। আপনার কথা শুনে এইটুকু বুঝলাম যে আপনি মিথ্যে কথা বলেন না, কিন্তু নিশানাথ সম্বন্ধে সত্যি কথা বলতেও আপনার সংকোচ হচ্ছে। মিথ্যে কথা না বলা খুবই প্রশংসার কথা, কিন্তু সত্যি কথা গোপন করায় কোনো পুণ্য নেই। ভেবে দেখুন, সত্যি কথা না জানলে আমরা নিশানাথ বাবুর খুনের কিনারা করব কি করে? কি জানতে চান বলুন। নিশানাথ ও দময়ন্তীর বিয়ের ব্যাপারে কিছু গোলমাল আছে, সেই গোলমালটা কি সেইটা জানতে চাইছি। ওদের বিয়ে হয়নি। আমরা সবাই বোকার মতো তাকিয়ে রইলাম। ব্রজদাস বলে চললেন, হ্যাঁ, ওদের বিয়ে হয়নি। লাল সিং নামে একজন পাঞ্জাবি নিশানাথবাবুর আদালতে বিচার শুনতে এসেছিল। দময়ন্তী হচ্ছে ওই লাল সিংয়ের স্ত্রী। লাল সিংয়ের শাস্তি ঘোষণা হওয়ার পর উনি নিশানাথবাবুর দপ্তরের সামনে এসে বসে থাকতেন। আমি ওকে তাড়িয়ে দিলে ও আবার ওই ফিরে ফিরে আসতো আর বলতো, আমার স্বামীর সাজা হলে আমি কোথায় যাব। দময়ন্তীর বয়স তখন ওই 19 বা 20, অপরূপ সুন্দরী। তাই প্রথমে আপত্তি করলেও পরে উনি তাকে ওনার বাংলোতে থাকতে দিলেন। আর তাছাড়া তখন বিজয় তো ছোট, ওরও ওই দময়ন্তীর প্রতি একটা অদ্ভুত স্নেহ জন্মালো। হাকিম হুকুম মহলে এই নিয়ে অনেক কথাবার্তা হলো, কিন্তু নিশানাথবাবুর চরিত্র এতটাই মজবুত ছিল যে মুখের উপর এসে তাকে কেউ কিচ্ছু বলতে পারলো না। এরপর আমি চুরি করতে গিয়ে ধরা পড়লাম, আমার জেল হলো। জেল থেকে বেরিয়ে জানতে পারলাম নিশানাথবাবু অবসর নিয়ে এই কলোনি তৈরি করেছেন। ওখানে গিয়ে দেখলাম যে নিশানাথবাবু আর দময়ন্তী স্বামী স্ত্রীর মতো থাকতে আরম্ভ করেছে। আমাকে আশ্রয় দিতে উনি রাজি হলেন, তবে ওই একটা শর্তে, মানে আমি দময়ন্তী আর ওনাকে যে চিনি বা জানি এটা যেন কাউকে না বলি। উনি আমাকে এটাও বলেছিলেন যে ওনারা যদি কোনো পাপ করে থাকেন তাহলে ভগবান সেটার বিচার করবে। ইন্সপেক্টর বরাট, চলুন একবার কলোনিতে যাওয়া যাক। অন্ধকার অনেকটা পরিষ্কার হয়ে আসছে। আমার এখন কি হবে? আপনিও কলোনিতে চলুন, যেমন ছিলেন তেমনি থাকবেন। ব্যোমকেশবাবু, আসলে একটু অসুবিধে হয়েছে, আমাকে এখনই আরেকটা কাজে বেরোতে হবে। আপনারা না হয় এগোন, আমি বিকেলের দিকে কলোনিতে হাজির হব। তার চেয়ে এক কাজ করা যাক, সন্ধ্যের সময় সকলে একসঙ্গে গেলেই চলবে। আপনি কাজে যান, সন্ধ্যে 6টার সময় স্টেশনে ওয়েটিং রুমে আমাদের খোঁজ করবেন। বেশ, সেই ভালো। কিন্তু আপনি এখন কলোনিতে ফিরে যেতে পারেন, কিন্তু যেসব কথা হলো তা কাউকে বলবার দরকার নেই। জি আজ্ঞে। ব্রজদাস কলোনির রাস্তা ধরলেন, আমরা স্টেশনে ফিরে চললাম। সাড়ে 5টার সময় পুলিশ ভ্যান নিয়ে বরাট এলো। মেঘগুলো যেন ভেজা ভোট কম্বলের মতো আকাশ আবৃত করে দিনের আলো মুছে দিয়েছে। ব্যোমকেশবাবু, আপনার 19 নম্বর মির্জা লেনে লোক পাঠিয়ে দিয়েছি, কাল খবর পাওয়া যাবে। স্টেশনের স্টলে এক পেয়ালা করে চা খেয়ে আমরা বেরোচ্ছি। একটা ট্রেন কলকাতার দিক থেকে এলো। দেখলাম নেপালবাবু গাড়ি থেকে নামলেন, হন হন করে বেরিয়ে গেলেন। আমাদের দেখতে পেলেন না। উনি এগিয়ে যান, আমরা আধ ঘন্টা পরে বেরোব। আমরা আবার ওয়েটিং রুমে গিয়ে বসলাম।
আধ ঘন্টা কাটিয়ে মোটর ভ্যানে চড়ে বেরিয়ে পড়লাম। পুলিশের গাড়ি কলোনির বাইরে রেখে ব্যোমকেশ, বরাট আর আমি সোজা গিয়ে নিশানাথবাবুর বাড়ির দরজা ধাক্কালাম। বিজয়বাবু দরজা খুলে চমকে উঠলেন। অবাক হয়ে প্রশ্ন করলেন, আপনারা এখন? দময়ন্তী দেবী আর আপনার সঙ্গে আমাদের কিছু কথা বলার আছে। সরে দাঁড়ান, ভেতরে যাব। আমরা ভেতরে ঢুকলাম। দময়ন্তী ত্রস্তভাবে উঠে দাঁড়ালেন। তার মুখ বিবর্ণ হয়ে গেছে। উঠবেন না বিজয়বাবু, আপনিও বসুন। দময়ন্তী দেবী, আগের দিন যখন আমি আপনাকে জেরা করছিলাম তখন আপনি সব কথা আমাকে বলেননি। আপনি বলেননি যে নিশানাথ বাবু আপনার স্বামী নন। ব্যোমকেশ বাবু, আপনার ব্যক্তিগত জীবনের গোপনীয় কথায় আমাদের দরকার ছিল না। অন্য সময় হয়তো চুপ করে থাকতাম, কিন্তু এখন তো চুপ করে থাকবার উপায় নেই। সব কথাই জানতে হবে। আর কি জানতে চান আপনি? আপনাকে অনেক কৈফিয়ত দিতে হবে বিজয়বাবু, অনেক কৈফিয়ত। অনেক মিথ্যে কথা বলেছেন আপনি, কিন্তু সেটা পরের কথা। এখন দময়ন্তী দেবীর কাছ থেকে জানতে চাই, যে রাতে নিশানাথ বাবুর মৃত্যু হয় সেই রাতে ঠিক কি ঘটেছিল? সত্যান্বেষীর কাছ থেকে সত্যি কথা গোপন করার কিন্তু অনেক বিপদ। হয়তো এই সত্য গোপনের ফলেই পানু গোপাল বেচারা মারা গেছে। এরপর আর মিথ্যে কথা বলে ব্যাপারটাকে আরো জটিল করে তুলবেন না দময়ন্তী দেবী। আমি মিথ্যে কথা বলিনি। সেই রাতের কথা যা জানি সব বলেছি। কাকিমা, আর লুকিয়ে রেখে লাভ কি? আমাকে যা বলেছ এদেরও তা বলো। হয়তো আমি বাড়িতে ছিলাম না। কোথায় গিয়েছিলেন আর কি জন্য গিয়েছিলেন? 8-9 মাস আগের কথা। আমি ডাকে একটা চিঠি পেলাম, লাল সিং এর চিঠি। লাল সিং লিখেছিল, জেল থেকে বেরিয়ে ও আমাদের খোঁজ পেয়েছে। ছদ্মবেশে গোলাপ কলোনি দেখেও গেছে। ও আমার আর নিশানাথ বাবুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইলেও এখন সেটা পারবে না, কারণ ওর নাকি টাকার দরকার। পরের দিন রাত 10টা থেকে 11টার মধ্যে কলোনির ফটকের পাশে কাঁচের ঘরে বেঞ্চের উপর 500 টাকা রাখতে হবে। কেউ যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকে খুন করবে। এরপর থেকে টাকার দরকার হলে ও মোটরের ভাঙা অংশ বাড়ির কাছে ফেলে রাখতো, আমি টাকা রেখে আসতাম। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ব্যোমকেশ বাবু, কিন্তু নিশানাথ বাবুকে কিছু বলিনি। এভাবে মাসের পর মাস শোষণ চলছিল। মাসে 2-3 বার মোটরের ভগ্নাংশ আসতো আর আমি কাঁচের ঘরে টাকা রেখে আসতাম। কলোনির আয় ছিল মাসে প্রায় 2500-3000, কিন্তু এই সময় থেকে সেটা কমতে লাগলো। এখন টায়ে টায়ে খরচ চলছিল। নিশানাথ বাবু টাকার হিসেব কোনোদিন রাখতেন না, কিন্তু তিনিও লক্ষ্য করলেন, আমাকে জিজ্ঞাসাও করেছিলেন। আমি ওনাকে মিথ্যে বলেছিলাম। তারপর কি হলো? এইভাবে 8 মাস কাটলো। ওনার মৃত্যুর দিন সকালে আমি আবার একখানা চিঠি পেলাম। লাল সিং লিখেছিল ও এখান থেকে চলে যাচ্ছে, যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে যেতে চায়। আমাকে ওই কাঁচের ঘরের সামনে এসে 10টার সময় অপেক্ষা করতে বলল, আর এও বলল যে 11টার মধ্যে ও না এলে ফিরে যেতে। চিঠির শেষে লেখা ছিল যে ওনাকে আমাকে ক্ষমা করেছে, কিন্তু এই ব্যাপারে মুখ খুললে আমাকে খুন করবে। সেদিন রাতে নিশানাথ বাবু আলো নিভিয়ে শুয়ে পড়ার পর আমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে ওই কাঁচের ঘরের সামনে দাঁড়ালাম। কিন্তু 11টা বেজে যাওয়ার পরও লাল সিং এলো না। আমি ফিরে এসে দেখলাম যে নিশানাথ বাবু ঘুমোচ্ছেন। তারপর আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নিশানাথ বাবুর গায়ে হাত দিয়ে বুঝতে পারলাম যে উনি মারা গেছে। এরপরে আমি অজ্ঞান হয়ে যাই। বিজয়বাবু, আপনি এই কাহিনী কবে জানতে পারলেন? 3-4 দিন আগে।
আমি আগে জানতে পারলে? অন্য কথাটা অর্থাৎ আপনার কাকার সঙ্গে দময়ন্তী দেবীর প্রকৃত সম্পর্কের কথা আপনি কিন্তু গোড়া থেকেই জানেন। কোনো সময় কাউকে এ কথা বলেছেন? না, কাউকে না। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বরাটকে বলল, চলুন এবার যাওয়া যাক। দরজা পর্যন্ত গিয়ে ব্যোমকেশ ফিরে দাঁড়িয়ে বলল, একটা খবর দিয়ে যায় আপনাদের, লাল সিং 2 বছর আগে জেলে মারা গেছে। পুলিশ ভ্যানে ফিরে যেতে যেতে ব্যোমকেশ বলল, আমার মনে হয় নিশানাথ বাবুর সন্দেহ হয়েছিল কেউ দময়ন্তীকে ব্ল্যাকমেল করছে, তাই যেদিন তিনি আমাদের সঙ্গে দেখা করতে যান সেদিন নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে কথাটা উচ্চারণ করেছিলেন। কিন্তু সে কে? নিশ্চয়ই এমন লোক যে দময়ন্তীর গুপ্ত কথা জানে। আমাদের জ্ঞান তো 3 জন এই গুপ্ত কথা জানে, বিজয়, ব্রজদাস আর নেপাল বাবু। আর নেপাল বাবু জানলে মুকুলও জানবে, তো সব মিলিয়ে 4 জন। আরও কেউ কেউ থাকতে পারে যাদের নাম আমরা জানি না। আর কিছু না হোক, হত্যার একটা স্পষ্ট পরিষ্কার মোটিভ পাওয়া গেল। সেটা কি? ধরা যাক নেপাল বাবু ব্ল্যাকমেল করছিলেন, 8 মাস ধরে তিনি টাকা পেয়েছেন, আরও অনেক দিন এভাবে পেনশন ভোগ করবার ইচ্ছে আছে। এমন সময় দেখলেন নিশানাথ বাবুর সন্দেহ হয়েছে, তিনি আমাকে ডেকে এনেছেন। নেপাল বাবুর ভয় হলো এমন লাভের ব্যবসাটা বুঝি ফেঁসে যায়। শুধু তাই নয়, তিনি যদি ধরা পড়েন তাহলে ইতিপূর্বে তাঁর কন্যার সাহায্যে যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাও প্রকাশ হয়ে পড়বে। তাঁর কন্যাটিও যে চিত্রাভিনেত্রী সুনয়না ওরফে নৃত্যকালী, তাও আর গোপন থাকবে না। রমেন মল্লিককে আমাদের সঙ্গে দেখে তার এরকম সন্দেহ হওয়া স্বাভাবিক। তিনি তখন কি করবেন? নিশানাথকে মেরে ফেলবেন, কিন্তু নিশানাথের মৃত্যুটা স্বাভাবিক হওয়া চাই। সুতরাং নিশানাথ যথাসম্ভব স্বাভাবিকভাবে মারা গেলেন, কিন্তু তবুও খুঁত রয়ে গেল। পুলিশের যাতায়াত শুরু হলো, তার উপর পানু গোপালটা কিছু দেখে ফেলেছিল, অতএব তাকেও সরানো দরকার হলো। মোটামুটি এই মোটিভ। তাহলে এখন কর্তব্য কি? একটা প্ল্যান আমার মাথায় ঘুরছে, কিন্তু সে বিষয়ে পরে ব্যবস্থা হবে। আজ রাতেই একটা কাজ করা দরকার। আবার আমাদের কলোনিতে ফিরে যেতে হবে। লুকিয়ে লুকিয়ে কলোনির লোকগুলির ওপর নজর রাখতে হবে, আর দেখতে হবে কেউ কারুর ঘরে যায় কিনা। বেশ, তাই হবে। তার আগে আমার বাড়িতে ডিনারটা সারতে হবে। বরাটের বাড়িতে ডিনার সেরে আমরা যখন কলোনির সামনে এসে পৌঁছলাম, রাত তখন 9:15। কলোনি থেকে আধ মাইল দূরে গাড়ি থেমেছে। আমরা হেঁটে কলোনির দিকে এগোলাম। আকাশ থমথমে, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কলোনিতে ঢুকে দেখলাম একটা ঘরেও আলো জ্বলছে না, শুধু খাবার ঘরে আলো। সবাই খেতে বসেছে। অজিত, তুমি বিজয়ের ঘরের আনাচে কানাচে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসো। বিজয় ছাড়া আর কেউ আসে কিনা লক্ষ্য করবে। ইন্সপেক্টর বরাট, আপনি দময়ন্তীর ঘরের দরজার উপর নজর রাখবেন। আর আপনি? আমি নেপাল বাবুর সদর আর অন্দর দুদিকেই চোখ রাখব। একটা করবীর ঝাড় দেখে রেখেছি, সেখান থেকে দুদিকেই নজর রাখা যায়। বরাট ও ব্যোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল। আমি বিজয়ের ঘরের এক কোণে একটা ঝোপের মধ্যে লুকোলাম। 15-20 মিনিটের মধ্যে খাওয়া সেরে সবাই একে একে ফিরতে শুরু করল। প্রথমে ডাক্তার ভুজঙ্গধরের ঘরে আলো জ্বলে উঠল। তারপর বিজয়ের পায়ের শব্দ শুনলাম। ও নিজের ঘরে ঢুকে আলো জ্বালালো। বনলক্ষ্মীর ঘর অন্ধকার, সে বোধহয় এখনো রান্নাঘরে আছে। কিছুক্ষণ পরে বিজয়ের ঘরের আলো নিভে গেল। পাশে বনলক্ষ্মীর ঘরে আলো জ্বলল। তার কিছু পরে বনলক্ষ্মীর উপাসের ঘরে ভুজঙ্গধর বাবুর সেতার বেজে উঠল। কি সুর ঠিক জানি না, কিন্তু তার ছন্দ তাল দ্রুত, অসন্দিগ্ধ তার ভঙ্গি, যেন বিরহী প্রিয়তমাকে আহ্বান করছে। 10 মিনিট পরে সে তার থামল। ভুজঙ্গধরবাবু আলো নিভালেন। কয়েক মিনিট পরে বনলক্ষ্মীর ঘরের আলো নিভে গেল। সব ঘর অন্ধকার। অলস ও অসংলগ্ন চিন্তায় ঘণ্টাখানেক কেটে গেল। হঠাৎ শুনতে পেলাম পায়ের শব্দ, দ্রুত অথচ সতর্ক।
আমি যে ঝোপে লুকিয়েছিলাম তার পাশ দিয়ে কে যেন বিজয়ের ঘরের দিকে যাচ্ছে। অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। শুনতে পেলাম দরজায় খটখট শব্দে টোকা পড়ল, তারপর দরজা খোলার শব্দ, তারপর সব চুপচাপ। আবার দরজা খোলার মৃদু শব্দ, আবার আমার পাশ দিয়ে অদৃশ্যচারী চলে যাচ্ছে। এবারও কাউকে দেখা গেল না, শুধু একটা চাপা কান্না শুনলাম, এক মহিলার কান্না। তারপর আরও 1 ঘন্টা হাত পা শক্ত করে বসে রইলাম। আর কতক্ষণ বসে থাকতে হবে ভাবছি, হঠাৎ শুনলাম কানের কাছে ব্যোমকেশের ফিসফিস গলা। চলে এসো, যা দেখবার দেখা হয়ে গেছে। ফটকের বাইরে এসে দেখলাম ছায়ামূর্তির মতো বরাট দাঁড়িয়ে আছে। 3 জনে ফিরে চললাম। কে কি দেখলে বলো? অজিত, তুমি? আমি যা শুনেছিলাম বললাম। ব্যোমকেশ নিজের রিপোর্ট দিল। আমি একজনকে নেপালবাবুর খিড়কি দিয়ে বেরোতে শুনেছি। নেপালবাবু নয়, কারণ পায়ের শব্দ হালকা। 15-20 মিনিট পরে তাকে আবার ফিরে আসতে শুনেছি। ইন্সপেক্টর বরাট, আপনি? আমি দময়ন্তীর বাড়ি থেকে কাউকে বেরোতে দেখিনি, কিন্তু বনলক্ষ্মীকে তার ঘর থেকে বেরোতে দেখেছি। আমি ছিলাম দময়ন্তীর বাড়ির পিছনের কোণে। বনলক্ষ্মীর ঘরের আলো দেখতে পাচ্ছিলাম। তারপর আলো নিভে গেল, আমি সেই দিকেই তাকিয়ে রইলাম। একবার একটু বিদ্যুৎ চমকালো, সেই আলোতে দেখলাম বনলক্ষ্মী নিজের ঘর থেকে বেরোচ্ছে। কোন দিকে গেল তা জানি না, আর বিদ্যুৎ চমকায়নি। মুশকিল মিয়ার বউ মিথ্যে বলেনি। এখন কথা হচ্ছে, বিজয়ের ঘরে যে গিয়েছিল সে কে? মুকুল না বনলক্ষ্মী? যদি বনলক্ষ্মী বিজয়ের ঘরে গিয়ে থাকে, তবে মুকুল কোথায় গিয়েছিল? পরদিন সকালে ঘুম ভাঙতে দেরি হলো। থানা থেকে খবর দিয়েছে 19 নম্বর মির্জা লেনের বাড়িতে 3টে ঘর আছে। 2 জন বাজারি মহিলা 2টো ঘরে থাকেন, আর 3য় ঘর বাড়িওয়ালা নিজের দখলে রেখেছে। মাঝে মাঝে যখন আসে তখন থাকে। বুঝলে অজিত, প্ল্যানটা ঠিক করে ফেলেছি। তুমি নিচে ডাক্তারখানা থেকে কিছু ব্যান্ডেজ, কিছু তুলো আর 1 শিশি টিংচার আয়োডিন কিনে আনো দেখি। হ্যাঁ, ওসব দিয়ে কি হবে? দরকার আছে। আমি ইতিমধ্যে কলোনিতে টেলিফোন করি। আর হ্যাঁ, গোটা 2 বেশ পুরু খাম মণিহারি দোকান থেকে কিনে এনো। আমি জামা পরতে পরতে শুনলাম ও ফোনে কথা বলছে। হ্যালো, কে? বিজয়বাবু? একবার নেপালবাবুকে ফোনে ডেকে দেবেন। হ্যাঁ, বিশেষ দরকার। আমি বেরিয়ে গেলাম। ফিরে এসে দেখি ব্যোমকেশ টেবিলে ঝুঁকে বসে 2টো ফটোগ্রাফ দেখছে। সুনয়নার ফটোগ্রাফ, যেটা রমেনবাবু দিয়েছিলেন। আমাকে দেখে বলল, এবার মন দিয়ে শোনো। 2টো খামে ফটো 2টো ভরে সযত্নে আঠা জুড়তে জুড়তে ব্যোমকেশ বলল, আমি ওদের কি বলবো শোনো। আমি কিছুদিন থেকে একটা গুন্ডাকে ধরবার চেষ্টা করছি, ঠিক আছে? গুন্ডা কাল রাতে বাদুড় বাগানের মোড়ে আমাকে ছুরি মেরে পালিয়েছে। আঘাত গুরুতর নয়, কিন্তু সে গুন্ডা। আমাকে ছাড়বে না, আবার চেষ্টা করবে। আমি তাকে আগে ধরবো নাকি সে আমাকে আগে মারবে সেটা এখনই বলা যায় না। যদি সে আমাকে মারে, তাহলে গোলাপ কলোনির রহস্যটা রহস্যই থেকে যাবে। তাই আমি একটা উপায় বের করেছি। এই 2টো খামে 2টি ফটো রেখে যাচ্ছি। একটি খাম নেপালবাবুকে দেব, অন্যটি ভুজঙ্গধরবাবুকে। আমি যদি 2-4 দিনের মধ্যে গুন্ডার ছুরিতে মারা যাই, তাহলে তাঁরা খাম খুলে দেখবেন আমি কাকে কলোনির হত্যা সম্পর্কে সন্দেহ করি। আর যদি গুন্ডাকে ধরতে পারি, তখন আমার অপঘাত মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তখন আমি খাম 2টি ওদের কাছ থেকে ফেরত নিয়ে নেব এবং গোলাপ কলোনির অনুসন্ধান যেমন চালাচ্ছি তেমনই চালাতে থাকব। বুঝতে পারলে? হ্যাঁ, কিছু কিছু বুঝেছি, কিন্তু এই অভিনয়ের ফল কি হবে? ফল কিছুই হবে কিনা সেটা আমি এখনো জানি না। নেপালবাবু 12টার আগেই আসছেন। তুমি এই বেলা আমার হাতে ব্যান্ডেজটা ভালো করে বেঁধে দাও। আর তোমাকে কি করতে হবে শোনো। আমি ব্যোমকেশের বাঁ হাতের ব্যান্ডেজ বাঁধলাম। টিংচার আয়োডিনে তুলো ভিজিয়ে বেশ মোটা করে পটি বাঁধলাম। কামিজের আস্তিনে ব্যান্ডেজ ঢাকা দিয়ে 1 ফালি ন্যাকড়া দিয়ে হাতটা গলা থেকে ঝুলিয়ে দিলাম। এই সঙ্গে ব্যোমকেশ আমার কর্তব্য সম্বন্ধে আমাকে উপদেশ দিল। বেলা 11টার সময় নেপালবাবু এলেন। নেপালবাবুর মুখ ভয় ও সংশয় বিবর্ণ। এ কি মতলব কি আপনাদের?
ব্যোমকেশ তক্তপোষের উপর বালিশে পিঠ দিয়ে আধশোয়া হয়েছিল। ক্ষীণ কণ্ঠে বলল, ভয় নেই নেপাল বাবু, এদিকে আসুন, সব বলছি। এরপর ব্যোমকেশ কাল্পনিক গুন্ডার নামে অজস্র মিথ্যে কথা বলে শেষে বলল, আপনি কলোনির মধ্যে একমাত্র লোক যার বুদ্ধির প্রতি আমার শ্রদ্ধা আছে। যদি আমার ভালো মন্দ কিছু হয়, তাই এই খামখানা আপনার কাছে রেখে যাচ্ছি। আমার মৃত্যু সংবাদ যদি পান, তখন খামখানা খুলে দেখবেন কার ওপর আমার সন্দেহ, সেটা আপনি তখনই বুঝতে পারবেন। তারপর যদি অনুসন্ধান চালান, অপরাধীকে ধরা শক্ত হবে না। আমি পুলিশকে আমার সন্দেহ জানিয়ে যেতে পারতাম, কিন্তু পুলিশের ওপর আমার বিশ্বাস নেই। ওরা সব ভণ্ডুল করে ফেলবে। নেপালবাবু খামখানা সযত্নে পকেটে রেখে বললেন, আপনি কিচ্ছু ভাববেন না। যদি আপনি মারা যান, আমি আছি। পুলিশকে দেখিয়ে দেব বৈজ্ঞানিক প্রথায় অনুসন্ধান কাকে বলে। কিন্তু একটা কথা, আমার মৃত্যু সংবাদ না পাওয়া পর্যন্ত খাম খুলবেন না। গুন্ডাটাকে যদি জেলে পুরতে পারি, তাহলে আর আমার প্রাণহানির ভয় থাকবে না। তখন কিন্তু খামখানি যেমন আছে তেমনি অবস্থায় আমাকে ফেরত দিতে হবে। অবশ্যই। নেপালবাবু প্রস্থান করলে ব্যোমকেশ বলল, অজিত, এবার তুমি কলোনিতে টেলিফোন করো। আমি কলোনিতে টেলিফোন করলাম। ফোন ধরল বিজয়। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অজিত বলছিলাম। ভুজঙ্গধর বাবুকে একবার ডেকে দেবেন? হ্যাঁ, কে? ভুজঙ্গধর বাবু? শুনুন না, ব্যোমকেশ অসুস্থ, আপনার সঙ্গে একবার দেখা করতে চায়। আপনি একটু আসতে পারবেন? এই 4টের সময় এলেই চলবে। কিন্তু শুনুন শুনুন, কাউকে কিছু বলবেন না, হ্যাঁ, গোপনীয় ব্যাপার। 4টের কিছু আগেই ভুজঙ্গধর বাবু এলেন। আবার আগের মতো অভিনয় হলো। ভুজঙ্গধর বাবু চমকে উঠলেন। তবে আজ তার আচরণে চপলতা নেই, আজ একটু গম্ভীর। ব্যোমকেশ মিথ্যে গুন্ডা এবং সেই খামের কথা বলল। ভুজঙ্গধর সমস্ত শুনে এবং খামখানি একটু সন্দিগ্ধভাবে পকেটে রেখে বললেন, এসব দিকে আমার মাথা খোলে না। যা হোক, যদি আপনার ভালো মন্দ কিছু ঘটে, আশা করি সেরকম কিছু ঘটবে না, তখন যথাসাধ্য চেষ্টা করব। আপনি বোধহয় এখনো নিঃসন্দেহ হতে পারেননি, তাই না? তাই ঝেড়ে খাসছেন না। হ্যাঁ, নিঃসন্দেহ হতে পারলে আপনাকে কষ্ট দিতাম না। শটান পুলিশকে বলতাম, ওই তোমার আসামি। আরও কিছুক্ষণ কথাবার্তার পর চা আর সিগারেট খেয়ে ভুজঙ্গধরবাবু বিদায় নিলেন। ভুজঙ্গধরবাবু চলে যাবার ঘণ্টাখানেক পর বৃষ্টি আরম্ভ হলো। প্রথমে রিমঝিম, তারপরে ঝমঝম। ব্যোমকেশ ছটফট করছে, ক্রমাগত সিগারেট টানছে। এসব লক্ষণ আমি চিনি, জাল গুটিয়ে আসছে। রাত 8টা নাগাদ ব্যোমকেশ বরাটকে ফোন করল। অনেকক্ষণ ধরে কথা বলল। আমি শুধু এইটুকুই বুঝলাম যে গোলাপ কলোনির ওপর কড়া পাহারা রাখা দরকার, কেউ যাতে না পালায়। পরদিন সকাল 11টা হবে। ব্যোমকেশ ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। ফিরল বিকেল 3:30 নাগাদ। জিজ্ঞেস করলাম, কোথায় গেছিলে? প্রথমত কর্পোরেশন অফিস, 19 নম্বর মির্জা লেন বাড়িটির মালিককে সেটা জানতে। তা মালিকটা কে? ভুজঙ্গধরবাবু? না, একজন স্ত্রী লোক। ও, আর কোথায় গেছিলে? রমেনবাবুর কাছে। সুনয়নার আরও 2টো ফটো জোগাড় করেছি। আর একবার চীনেপট্টিতে গিয়েছিলাম দাঁতের সন্ধানে। দাঁতের সন্ধানে? হ্যাঁ, চীনেরা খুব ভালো দাঁতের ডাক্তার হয়, জানো না? ব্যোমকেশ চলে গেল। আমি বসে ভাবতে লাগলাম, নাটকের 5ম অঙ্কে জবনিকা পড়তে আর দেরি নেই, অথচ নাটকের নায়ক নায়িকাকে চিনতে পারছি না কেন? পরদিন সকালে আকাশ এক্কেবারে পরিষ্কার। ব্যোমকেশ খবরের কাগজ রেখে বলল, 8টা বাজলো, এসো এবার আমাকে কাটা সৈনিক সাজিয়ে দাও, কলোনিতে যেতে হবে। একা যাবে? না, তুমিও যাবে। আচ্ছা, এই মিথ্যে গুন্ডা কবে ধরা পড়ল? কাল রাত্রিরে। আজ কলোনিতে যাওয়ার উদ্দেশ্য কি? ছবির খাম ফেরত নিতে হবে। আজ এসপার কি ওসপার,
আমি ওর হাতে ব্যান্ডেজ বেঁধে দিলাম। বেরোবার আগে ও প্রমোদ বরাটকে ফোন করল। আমি একটা মোটা লাঠি হাতে নিলাম। মোহনপুরের স্টেশনে বরাট উপস্থিত ছিল। ব্যোমকেশ তাকে দেখে বলল, আমার গুন্ডার নাম জানেন তো? সজ্জন দাস মির্জাপুরী। যদি দরকার হয় মনে রাখবেন এই নামটা। আজ কাগজে ওই নামটা পেয়েছি। কাল রাতে বেলগাছিয়া পুলিশ তাকে ধরেছে। বাহ, জুৎসই একটা গুন্ডাও পেয়ে গেছেন। আমরা গাড়িতে উঠলাম। কলোনিতে পৌঁছে দেখলাম ফটকের কাছে পুলিশের পাহারা বসেছে। ফটকের বাইরে গাড়ি রেখে আমরা ভেতরে ঢুকলাম। প্রথমেই চোখে পড়ল নিশানাথ বাবুর বারান্দায় বিজয় ও ভুজঙ্গধর বাবু বসে আছেন। ভুজঙ্গধর খবরের কাগজ পড়ছিলেন। আমাদের দেখে কাগজ মুড়ে রাখলেন। বিজয় আমাদের দেখে রুক্ষস্বরে বলে উঠল, এর মানে কি ব্যোমকেশবাবু? অপরাধীকে ধরার ক্ষমতা নেই, মাঝখান থেকে কলোনির ওপর চৌকি বসিয়ে দিয়েছেন। পরশু থেকে আমরা কলোনির সীমানার মধ্যে বন্দী হয়ে আছি। কি আর করবেন? কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা। যেখানে খুন হয়েছে সেখানে একটু আধটু অসুবিধে হবে বই কি। দেখুন না, এ দেখুন আমার অবস্থা দেখুন। আজ তো আপনি চাঙ্গা হয়ে উঠেছেন। গুন্ডা কি ধরা পড়েছে? হ্যাঁ, সজ্জন দাস কাল রাতে ধরা পড়েছে। সজ্জন দাস নামটা বোধহয় আজকের কাগজে আছে। তাহলে এবার? হ্যাঁ, আসুন, আপনার সঙ্গে কাজ আছে। ভুজঙ্গধর বাবুকে নিয়ে আমরা তার ঘরের দিকে চললাম। ব্যোমকেশ বলল, খামখানা ফেরত নিতে এসেছি। বাঁচালেন মশাই, ঘাট থেকে বোঝা নামলো। ভয় হয়েছিল শেষ পর্যন্ত বুঝি আমাকেই গোয়েন্দাগিরি করতে হবে। ঘরে ঢুকে মিনিট খানেক পরে খাম হাতে বেরিয়ে এলেন। ব্যোমকেশ খাম নিয়ে বলল, খোলেননি তো? না, খুলিনি। লোভ যে একেবারে হয়নি তা বলতে পারি না, কিন্তু সামলে নিলাম। হাজারো কথা দিয়েছি। আচ্ছা ব্যোমকেশবাবু, সত্যি কি কিছু জানতে পেরেছেন? এইটুকু জানতে পেরেছি যে স্ত্রীলোক ঘটিত ব্যাপার। ধন্যবাদ, আবার বোধহয় ও বেলা আসবো। এই বলে ব্যোমকেশ নেপালবাবুর ঘরের দিকে পা বাড়াল। নেপালবাবু নিজের ঘরে বসে দাবা খেলছিলেন। ব্যোমকেশকে দেখে এমনভাবে তাকালেন, মনে হলো জীবন্ত ব্যোমকেশকে চোখের সামনে দেখে তিনি মোটেই প্রসন্ন হননি। তারপর যখন সে খামটা ফেরত চাইল, তখন তিনি নিঃশব্দে খাম এনে ব্যোমকেশের সামনে ফেলে দিয়ে আবার দাবায় মন দিলেন। আমরা কলোনি থেকে বেরিয়ে এলাম, সোজা থানায় ফিরলাম। বরাটের ঘরে বসে ব্যোমকেশ খাম দুটো সযত্নে পকেট থেকে বের করে বলল, এইবার প্রমাণ। খাম দুটো দেখতে একেবারে একরকম, তবু কোনো একটা চিহ্ন দেখে সে একটা খাম বেছে নিল। খামের আঠা লাগানো জায়গাটা ভালো করে দেখে বলল, খোলা হয়নি বলেই মনে হচ্ছে। তারপর খাম কেটে অত্যন্ত সাবধানে ফটো বের করল। ঝকঝকে পালিশ করা কাগজের ওপর শ্যামাঝির ভূমিকায় সুনয়নার ছবি। আমরাও দেখলাম সেই ছবি, কিন্তু ফারাক কিছুই বুঝলাম না। ছবিটা খামে ভরে ব্যোমকেশ সরিয়ে রাখল। দ্বিতীয় খামটা নিয়েও আগের মতো পরীক্ষা করল। তারপর খামের ভেতর থেকে ছবি বের করে আলগোছে ছবির দুপাশ তুলে ধরল। তারপর লাফিয়ে উঠে বলল, ফাঁদে পা দিয়েছে, বাঘ ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা কিন্তু আছে। কিন্তু এই কিন্তুর জবাব আমি আপনাদের এখন দিতে পারবো না। তবে আমার বিশ্বাস বাঘ এবং বাঘিনীকে এক জায়গাতেই পাওয়া যাবে। চলুন, আর দেরি নয়। বরাটবাবু, খাতাপত্র নিয়ে নিন। আপনাদের বিশেষজ্ঞদের অফিস বোধহয় কলকাতায়, তাই না? হ্যাঁ, চলুন। বিশেষজ্ঞ মহাশয়ের মন্তব্য নিয়ে আমরা যখন বেরোলাম, তখন বেলা 2 বেজে গেছে। সবাই আগে খেয়ে নি, তারপর খানা তল্লাশ, তারপর আবার গোলাপ কলোনি। গোলাপ কলোনি নাটকের আজই জবনিকা পতন হবে। রাত প্রায় 8টা। গোলাপ কলোনিতে নিশানাথ বাবুর বাইরের ঘরে সভা বসেছে। ঘরের মধ্যে আছি আমরা 3 জন এবং কলোনির সকলে। রসিক দেকেও হাজত থেকে আনা হয়েছে। দময়ন্তী দেবীর প্রবল মাথা ধরেছে, তাই তিনি নেই। বাইরে 2 জন সশস্ত্র পুলিশ পাহারায় রয়েছে। ব্যোমকেশের মুখে চাপা উত্তেজনা।
সে একে একে সকলের ওপর চোখ বুলিয়ে ধীর কণ্ঠে বলল, আপনারা সবাই শুনে সুখী হবেন নিশানাথ বাবু এবং পানু গোপালকে কারা হত্যা করেছিল তা আমরা জানতে পেরেছি। শুধু যে জানতে পেরেছি তা নয়, অকাট্য প্রমাণও পেয়েছি। অপরাধীরা এই ঘরেই আছে। অন্নদাতা নিশানাথ বাবুকে যারা বীভৎসভাবে হত্যা করেছে, অসহায় নিরীহ পানুগোপালকে যারা বিষ দিয়ে নিষ্ঠুরভাবে মেরেছে, আইন তাদের ক্ষমা করবে না, তাদের প্রাণদণ্ড নিশ্চিত। তাই আমি আহ্বান করছি, মনুষ্যত্বের কণামাত্র যদি অপরাধীদের প্রাণে থাকে, তারা আগে ভাগেই অপরাধ স্বীকার করুক। সকলে চুপ। আধ মিনিট পর ব্যোমকেশ বলল, বেশ, তাহলে আমি বলছি। নেপালবাবু, আপনি নিশানাথ বাবুর সম্বন্ধে একটা গুপ্ত কথা জানেন। আমি যখন জানতে চেয়েছিলাম তখন আপনি অস্বীকার করেছিলেন কেন? আমি মানে যাক, কেন অস্বীকার করেছিলেন তার কৈফিয়ত দেওয়ার আর দরকার নেই। কিন্তু কার কাছে এই গুপ্ত কথা শুনেছিলেন? কে আপনাকে বলেছিল? আপনার মেয়ে মুকুল? মানে মুকুল জানতে পেরেছিল। কার কাছে জানতে পেরেছিল? বিজয়বাবু, আপনার কাছে? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আর কাউকে বলেছিলেন? বিজয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। সে ব্যাকুল চোখে চারিদিক দেখে মাথা নিচু করল। যাক, আর একটা কথা বলুন, আপনি দোকান থেকে যে টাকা সরিয়েছিলেন সে টাকা কার কাছে রেখেছেন? কি হলো, বলবেন না? রসিকবাবু, আপনিও দোকানের টাকা চুরি করে একজনের কাছে রেখেছিলেন, তার নাম বলবেন না? কি হলো, কেউই বলবেন না? ধন্য আপনারা। কিন্তু একটা কথা বোধহয় আপনারা জানেন না। বিজয়বাবু, আপনি যার কাছে টাকা জমা রাখছেন, রসিকবাবুও ঠিক তার কাছেই টাকা গচ্ছিত রাখছিলেন, এবং দুজনেই আশা করেছিলেন যে একদিন শুভ মুহূর্তে বামাল সমেত গোলাপ কলোনি থেকে অদৃশ্য হয়ে কোথাও এক নিভৃত স্থানে রোম্যান্সের নন্দন কানন রচনা করবেন। রসিক এবং বিজয় দুজনেই একে অন্যের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। বসুন 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 বসুন। আমি যা জানতে চাই তা জানতে পেরেছি, আর আপনাদের কিছু বলবার দরকার নেই। ইন্সপেক্টর বরাট, আপনাকে একটা কাজ করতে হবে। আপনি বনলক্ষ্মী দেবীর বাঁ হাতের আঙুলগুলো একবার পরীক্ষা করে দেখুন তো। বরাট উঠে গিয়ে বনলক্ষ্মীর সামনে দাঁড়ালো। বনলক্ষ্মী বাঁ হাতটা এগিয়ে দিলেন। কি ধরনের অভিনয় হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। নাটক, না প্রহসন, না কমিক অপেরা? এর তর্জনীর আগায় কড়া পড়েছে। মনে হয় ইনি তারের যন্ত্র বাজাতে জানেন। ও হো, তাহলে কমিক অপেরা? এটা কমিক অপেরা নয় তা আপনি ভালো করেই জানেন। আপনি নিপুণ যন্ত্রী, সুদক্ষ অভিনেতা। কিন্তু আপাতত আর্ট ছেড়ে বৈষয়িক প্রসঙ্গে আসা যাক। ভুজঙ্গধরবাবু, 19 নম্বর মির্জা লেনের বাড়িটা বোধহয় আপনার, কারণ আপনি ভাড়া আদায় করেন। কিন্তু কর্পোরেশনের খাতায় দেখলাম বাড়িটা শ্রীমতী নৃত্যকালী দাসের নামে রয়েছে। নৃত্যকালী দাস কি আপনার স্ত্রীর নাম? নৃত্যকালী আমার স্ত্রীর নাম। 19 নম্বর বাড়িটা তো আমার স্ত্রীর নামেই। কিন্তু কয়েকদিন আগে আপনি বলেছিলেন বিলেতে থাকাকালে আপনি এক ইংরেজ মহিলাকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, তারই স্বদেশী নাম নৃত্যকালী, বিলিতি নাম ছিল নিটা। ও, নিটা, নৃত্যকালী, সুনয়না। আপনার স্ত্রী দেখছি অনেকগুলো নাম। তা তিনি এখন বিলেতে আছেন? হ্যাঁ, যদি না জার্মান বোমায় মারা গিয়ে থাকেন। ওহো, আপনাকে জানিয়ে রাখি তিনি মারা যাননি। তিনি বিলিতি মেয়ে নন, খাঁটি দিশি মেয়ে। যদিও আপনাদের বিয়ে বিলেতেই হয়েছিল। আপনার স্ত্রী এই দেশেই আছেন, এমনকি এই ঘরেই আছেন। ভারী আশ্চর্য কথা। ভুজঙ্গধরবাবু, আর অভিনয় করে লাভ কি? আপনারা দুজনেই উঁচু দরের আর্টিস্ট। আপনাদের অভিনয় এতটুকু খুঁত নেই। কিন্তু অভিনয় যতই উচ্চাঙ্গের হোক, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। অসতর্ক মুহূর্তে আপনি ফাঁদে পা দিয়ে ফেলেছেন। ফাঁদে পা দিয়ে ফেলেছি? বুঝলাম না। আপনি বুদ্ধিমান, কিন্তু ভয় পেয়ে একটু নির্বুদ্ধিতা করে ফেলেছেন। খামটা আপনার খোলা উচিত হয়নি।
খামের মধ্যে যে ছবিটা ছিল সেটা আপনি নিজে দেখেছেন, স্ত্রীকেও দেখিয়েছেন। ছবির ওপর আপনাদের আঙুলের ছাপ পাওয়া গেছে। বৃত্তকালী ওরফে সুনয়না ওরফে বনলক্ষ্মী যে আপনার সহধর্মিণী এবং সহকর্মিণী, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। ভুজঙ্গধর বিস্ফারিত চোখে বনলক্ষ্মীর দিকে তাকালেন। বনলক্ষ্মীও বিস্ময় তার দিকে তাকালো। ভুজঙ্গধর মৃদু কণ্ঠে হেসে উঠলেন। আপনার হাসির অর্থ সুনয়নার সঙ্গে বনলক্ষ্মীর চেহারার একটুও মিল নেই, এই তো? কিন্তু যে কথাটা সকলে ভুলে গেছে, আমি তা ভুলিনি ডাক্তার দাস। আপনি বিলেতে গিয়ে প্লাস্টিক সার্জারি শিখেছিলেন এবং বনলক্ষ্মীর মুখের ওপর শিল্পীর হাতের যে অস্ত্রোপচার হয়েছে, একটু ভালো করে পরীক্ষা করলেই তা ধরা পড়বে। এবং তার সব দাঁতগুলিও যে নিজস্ব নয়, তাও বেশি পরীক্ষার অপেক্ষা রাখে না। যদি ধরে নেওয়া যায় যে বনলক্ষ্মী আমার স্ত্রী, তাতে কি প্রমাণ হয়? আমি নিশানাথবাবুকে খুন করেছি, প্রমাণ হয় কি? যে সময় নিশানাথবাবুর মৃত্যু হয় সে সময় আমি নিজের বারান্দায় বসে সেতার বাজাচ্ছিলাম, তার সাক্ষী আছে। আপনি যে অ্যালিবাই তৈরি করেছিলেন তা সত্যিই অদ্ভুত, কিন্তু ধোপে টিকল না। সেই রাতে রান্নাঘর থেকে ফিরে এসে আপনি মিনিট 5 সেতার বাজিয়েছিলেন বটে, কিন্তু বাকি সময়টা বাজিয়েছিলেন আপনার স্ত্রী। বনলক্ষ্মী দেবী অস্বীকার করলেও তিনি সেতার বাজাতে জানেন, তার আঙুলে কড়া আছে। এটা কি প্রমাণ না জোড়াতাপ্পি দেওয়া একটা থিওরি? বেশ, এটা থিওরি। আপনি নিশানাথ বাবুকে খুন করেছেন, এটা যদি আদালতে প্রমাণ নাও হয়, তবু আপনাদের নিষ্কৃতি নেই ডাক্তারবাবু। আপনার 19 নম্বর মির্জা লেনের বাড়ি আজ বিকেলে পুলিশ খানা তল্লাশ করেছে। আপনার বন্ধ ঘরটিতে কি কি আছে আমরা সব জানতে পেরেছি। আছে একটি অপারেটিং টেবিল এবং একটি স্টিলের আলমারি। আলমারিও আমরা খুলে দেখেছি। তার মধ্যে পাওয়া গেছে সার্জারির সরঞ্জাম, আপনাদের বিয়ের সার্টিফিকেট, আন্দাজ 20,000 টাকার নোট, তামাক থেকে নিকোটিন চোলাই করবার যন্ত্রপাতি, আর কি হলো, মনে করতে পারছেন না? আলমারির চোরা কুঠুরির মধ্যে যে হীরের নেকলেসটি রেখেছিলেন তার কথা ভুলে গেছেন? মুরারি দত্তর মৃত্যুর সময় ওই নেকলেসটা দোকান থেকে লোপাট হয়ে যায়। নিশানাথ এবং পানুকে খুন করার অপরাধে যদিও বা নিষ্কৃতি পান, মুরারি দত্তকে বিষ খাওয়াবার দায় থেকে উদ্ধার পাবেন কি করে? ভুজঙ্গধরবাবু উঠে দাঁড়ালেন। বরাট রিভলভার বের করল, কিন্তু রিভলভারের দরকার পড়ল না। ভুজঙ্গধর বনলক্ষ্মীর কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর যে অভিনয় হলো তা বাংলাদেশের মঞ্চাভিনয় নয়, একেবারে হলিউডের সিনেমা। বনলক্ষ্মী উঠে ভুজঙ্গধরের গলা জড়িয়ে ধরলেন। ভুজঙ্গধর তাকে বিপুল আবেগে জড়িয়ে নিলেন। তারপর তার উন্মুক্ত ঠোঁটে দীর্ঘ চুম্বন করলেন। আর তারপর তার মুখখানা দু হাতের মধ্যে নিয়ে আবেগ ঘন গলায় বললেন, চলো এবার যাওয়া যাক। এরপর অকস্মাৎ বজ্রপাতের মতো এলো মৃত্যু। দুজনের মুখের মধ্যে কাঁচ চিবোনোর মতো একটা শব্দ হলো এবং দুজনে একসঙ্গে পড়ে গেলেন। আমরা ছুটে গিয়ে যখন তাদের কাছে পৌঁছলাম, তখন তাদের দেহে প্রাণ নেই। শুধু মুখের কাছে একটা মৃদু বাদাম তেলের গন্ধ লেগে আছে। পরদিন সকালবেলা হ্যারিসন রোডের বাড়িতে বসে ব্যোমকেশ গভীর মনোসংযোগে হিসেব কষছে। হিসেব শেষ হলে সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জমা 60 টাকা, খরচ 59 টাকা 6.5 আনা। নিশানাথবাবু খরচ বাবদ যে 60 টাকা দিয়েছিলেন তা থেকে 9.5 আনা বেঁচেছে। যথেষ্ট, কি বলো? আচ্ছা অজিত, একটা অন্য প্রসঙ্গ বলি। মনে আছে তুমি একবার বনলক্ষ্মীকে স্বপ্নে দেখেছিলে? বনলক্ষ্মীর দাঁত যে বাঁধানো তা আমাদের চর্মচক্ষে তা ধরা পড়েনি বটে, কিন্তু আমাদের অবচেতন মন জানতে পেরেছিল, তাই বারবার স্বপ্ন দেখিয়ে জানাবার চেষ্টা করেছিল। এখন আমরা জানি বনলক্ষ্মীর ওপর পাটির দুপাশের দুটো দাঁত বাঁধানো, তাতে তার মুখের গড়ন, হাসি সব বদলে গেছে।
সেদিন ভুজঙ্গধর দন্তরুচি কৌমুদী বলেছিলেন, তার ইঙ্গিত তখন হৃদয়ঙ্গম হয়নি। দন্তরুচির মধ্যে ইঙ্গিত ছিল নাকি? এখনো বোঝনি? সেদিন সকলের সাক্ষী নেওয়া হচ্ছিল। বাইরের ঘরে বনলক্ষ্মী জানালার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। যেই তার সাক্ষী দেবার ডাক পড়ল, ঠিক সেই সময় ভুজঙ্গধরবাবু ঘরে ঢুকলেন। বনলক্ষ্মীকে এক নজর দেখেই বুঝলেন সে তাড়াতাড়িতে দাঁত পরে আসতে ভুলে গেছে। যারা বাঁধানো দাঁত পরে তাদের এরকম ভুল মাঝে মাঝে হয়। ভুজঙ্গধরবাবু দেখলেন সর্বনাশ। বনলক্ষ্মী যদি বিরল দন্ত অবস্থায় আমার সামনে আসে তখনই আমার সন্দেহ হবে। তিনি ইশারা দিলেন দন্তরুচি কৌমুদী। বনলক্ষ্মী সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারল এবং তৎক্ষণাৎ নিজের কপালে চুড়ি শুদ্ধ হাত ঠুকে দিল। কাচের চুড়ি ভেঙে কপাল কেটে গেল। বনলক্ষ্মী অজ্ঞান হয়ে পড়ল। বনলক্ষ্মীকে তুলে নিয়ে ভুজঙ্গধর তার ঘরে চললেন। বিজয় যখন তার সঙ্গ নিল তখন তিনি তাকে বললেন ডাক্তারখানা থেকে টিংচার আয়োডিন ইত্যাদি নিয়ে আসতে। যতক্ষণে বিজয় টিংচার আয়োডিন নিয়ে বনলক্ষ্মীর ঘরে গিয়ে পৌঁছল ততক্ষণে বনলক্ষ্মীর দাঁত পড়ে নিয়েছে। আমাদের কথার ফাঁকে দরজায় টোকা পড়ল। ইন্সপেক্টর বরাট এবং বিজয় ঢুকল। বরাট বলল, ব্যাপারটা সবই জানি, তবু মনে হচ্ছে মাঝে মাঝে ফাঁক রয়েছে। আপনি বলুন, আমরা শুনব। বিজয়বাবু, আপনিও শুনবেন? গল্পটা আপনার পক্ষে খুব একটা গৌরবজনক নয়। শুনবো। বেশ, তাহলে বলছি। যা বলবো তার মধ্যে খানিকটা অনুমান, খানিকটা কল্পনা আছে। গল্পের নায়ক নায়িকা অবশ্যই ডাক্তার ভুজঙ্গধর আর নৃত্যকালী। ভুজঙ্গধর আর নৃত্যকালী স্বামী স্ত্রী। বাঘ আর বাঘিনী যেমন পরস্পরকে ভালোবাসে কিন্তু বনের অন্য জন্তুদের ভালোবাসে না, ওরাও ছিল তেমনই সমাজবিরোধী, জন্মদুষ্ট অপরাধী। ওদের ভালোবাসা ছিল যেমন গাঢ় তেমনই তীব্র। লন্ডনের একটি রেজিস্ট্রি অফিসে ওদের বিয়ে হয়। ডাক্তার তখন প্লাস্টিক সার্জারি শিখতে বিলেত গিয়েছিলেন। নৃত্যকালী বোধহয় গিয়েছিল কোনো নৃত্য সম্প্রদায়ের সঙ্গে। দুজনের দেখা হলো। ওদের প্রেমের মূল ভিত্তি বোধহয় ওদের অভিনয় এবং সঙ্গীতের প্রতিভা। দুজনেই অসামান্য আর্টিস্ট। সেতারে এমন হাত পাকিয়েছিলেন যে বাজনা শুনে ধরা যেত না কে বাজাচ্ছে। দুজনে মিলে ওরা কত নীতিগর্হিত কাজ করেছিল তার হিসেব আমার জানা নেই। স্টিলের আলমারিতে যে ডায়েরিগুলো পাওয়া গেছে সেগুলো ভালো করে পড়লে হয়তো সন্ধান পাওয়া যাবে। কিন্তু ডাক্তারের বৈধ এবং অবৈধ ডাক্তারি থেকে বেশ ভালো আয় হচ্ছিল। অন্তত ১৯ নম্বর বাড়িটা কেনবার মতো টাকা তারা সংগ্রহ করেছিল। তবে বছর চারেক আগে ডাক্তার ধরা পড়লেন, তার নাম কাটা গেল। ডাক্তার কলকাতার পরিচিত পরিবেশ থেকে ডুব মেরে গোলাপ কলোনিতে গিয়ে বাসা বাঁধলেন। নিজের সত্যিকার পরিচয় গোপন করলেন না। কলোনিতে একজন ডাক্তার থাকলে ভালোই হয়, তা হোক নাম কাটা। নিশানাথ বাবু তাকে রেখে দিলেন। আর নৃত্যকালী? নৃত্যকালী কলকাতায় রয়ে গেল। কোথায় থাকতো জানি না, সম্ভবত ১৯ নম্বরই। বাড়ির ভাড়া আদায় করত, তাতেই চালাতো। ডাক্তার মাসে একবার দুবার যেতেন, হয়তো অবৈধ সার্জারি করতেন। নৃত্যকালী সতীসাধ্যী একনিষ্ঠ মহিলা ছিল, কিন্তু নিজের রূপ যৌবন ছলাকলার ফাঁদ পেতে শিকার ধরা সম্বন্ধে তার মনে কোনো সংকোচ ছিল না। ডাক্তারেরও অগাধ বিশ্বাস ছিল স্ত্রীর ওপর। তিনি জানতেন নৃত্যকালী চিরদিনের জন্য তাঁরই, কখনো আর কারুর হতে পারে না। বছর আড়াই আগে ওরা মতলব করল নৃত্যকালী সিনেমায় যোগ দেবে। সিনেমায় টাকা আছে, টাকাওয়ালা লোকও আছে। নৃত্যকালী সিনেমায় ঢুকল, তার অভিনয় দেখে সকলে মুগ্ধ। এবার এলো মুরারি দত্ত, তাই তো? লম্পট, জহরতের দোকানের মালিক। একদমই তাই। ডাক্তার আর নৃত্যকালী মতলব ঠিক করল। ডাক্তার নেকেটিন তৈরি করলেন। তারপর নির্দিষ্ট রাতে মুরারি দত্তর মৃত্যু হল। তার দোকান থেকে হীরের নেকলেস অদৃশ্য হয়ে গেল। প্রথমটা পুলিশ জানতে পারেনি সে রাতে মুরারির ঘরে কে এসেছিল। তারপর রমেনবাবু ফাঁস করে দিলেন, আর নৃত্যকালীর নামে ওয়ারেন্ট বেরোল। নৃত্যকালীর আসল চেহারার ফটোগ্রাফ ছিল না বটে, কিন্তু সিনেমা স্টুডিওর সকলেই তাকে দেখেছিল। কোথায় কার চোখে পড়ে যাবে ঠিক নেই। নৃত্যকালীর বাইরে বেরোনো বন্ধ হলো। কিন্তু এভাবে তো সারা জীবন চলে না। ডাক্তার নৃত্যকালীর মুখের ওপর প্লাস্টিক সার্জারি করলেন, কিন্তু শুধু সার্জারি যথেষ্ট নয়। দাঁত দেখে অনেক সময় মানুষ চেনা যায়। নৃত্যকালীর দুটো দাঁত তুলিয়ে ফেলে নকল দাঁত পরিয়ে দেওয়া হলো। তার মুখের চেহারা এক্কেবারে বদলে গেল।
তখন কার সাধ্য তাকে চেনে। তারপর ওরা ঠিক করল নৃত্যকালীরও কলোনিতে থাকা দরকার। স্বামী স্ত্রীর এক জায়গায় থাকা হবে, তাছাড়া টোপ গেলবার মতো মাছও এখানে আছে। চায়ের দোকানে বিজয়বাবুর সঙ্গে নৃত্যকালীর দেখা হলো। তার করুণ কাহিনী শুনে বিজয়বাবু গলে গেলেন। কিছুদিনের মধ্যে নৃত্যকালী কলোনিতে গিয়ে বসল। কেউ জানল না ডাক্তারের সঙ্গে নৃত্যকালীর পরিচয় আছে আগে থেকে। পরে সকলে জানল ডাক্তারের সঙ্গে নৃত্যকালীর আদায় কাঁচকলায় সম্পর্ক। নিশানাথ এবং দময়ন্তীর জীবনে গুপ্ত কথা ছিল। প্রথমে সে কথা জানতেন বিজয়বাবু আর ব্রজদাস বাবাজি, কিন্তু নেপালবাবু তার মেয়ে মুকুলকে নিয়ে কলোনিতে আসবার পর বিজয়বাবু মুকুলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। আবেগের মুখে তিনি একদিন পারিবারিক রহস্য মুকুলের কাছে প্রকাশ করে ফেললেন। বিজয়বাবু, যদি ভুল করে থাকি আমাকে সংশোধন করে দেবেন। বিজয়বাবু মাথা নিচু করে রইল। মুকুল ভালো মেয়ে। বাপ যতদিন চাকরি করতেন সে সুখে স্বচ্ছন্দে জীবন কাটিয়েছে। তারপর হঠাৎ ভাগ্য বিপর্যয় হলো। কচি বয়সে তাকে অন্য চিন্তা করতে হলো। সে সিনেমায় কাজ জোগাড় করবার চেষ্টা করলো, কিন্তু হলো না। তিক্ত মন নিয়ে শেষ পর্যন্ত সে কলোনিতে এলো এবং বারোয়ারি রাঁধুনির কাজ করতে লাগলো। তারপর জীবনে এলো ঘন বসন্ত। বিজয়বাবুর ভালোবাসা পেয়ে তার জীবনের রং বদলে গেল। বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েছে, হঠাৎ আবার ভাগ্য বিপর্যয় হলো। বনলক্ষ্মীকে দেখে বিজয়বাবু মুকুলের ভালোবাসা ভুলে গেলেন। বনলক্ষ্মী মুকুলের মতো রূপসী নয়, কিন্তু তার একটা দুর্নিবার চুম্বক শক্তি ছিল। বিজয়বাবু সেই চুম্বকের আকর্ষণে পড়ে গেলেন। মুকুলের সঙ্গে বিয়ের সম্বন্ধ ভেঙে দিলেন। প্রাণের জ্বালায় মুকুল নিশানাথ বাবুর গুপ্ত কথা বাপকে বলল। নেপাল বাবুর উচ্চাশা ছিল তিনি কলোনির কর্ণধার হবেন। স্বাভাবিকভাবে তিনি রেগে গেলেন, কিন্তু হাজার হলেও অন্তরে তিনি ভদ্রলোক। ব্ল্যাকমেলের চিন্তা তার মনেও এলো না। এদিকে বিজয়বাবু বনলক্ষ্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। তার অতীত জীবনের কলঙ্ক কাহিনী জেনেও তাকে বিয়ে করবার জন্য বদ্ধপরিকর হলেন। নিশানাথ কিন্তু বেঁকে দাঁড়ালেন। কুলত্যাগিনীর সঙ্গে তিনি কোনো মতেই ভাইপোর বিয়ে দেবেন না। বংশে একটা কেলেঙ্কারি যথেষ্ট। কাকার হুকুম ডিঙিয়ে বিয়ে করবার সাহস বিজয়বাবুর ছিল না। কাকা যদি তাড়িয়ে দেন তাহলে না খেয়ে মরতে হবে। দুই প্রেমিক প্রেমিকা মিলে পরামর্শ হলো দোকান থেকে কিছু টাকা সরিয়ে বিজয়বাবু বনলক্ষ্মীর কাছে জমা করবেন। তারপর যথেষ্ট টাকা জমলে দুজনে কলোনি ছেড়ে চলে যাবেন। ওদিকে রসিকের সঙ্গেও বনলক্ষ্মী ঠিক একই রকম ব্যবস্থা করেছিল। রসিক কপুরদকহীন যুবক, সেও বনলক্ষ্মীকে দেখে মজেছিল। বনলক্ষ্মীর কলঙ্ক ছিল বলেই বোধহয় তার দিকে হাত বাড়াতে সাহস করেছিল। বনলক্ষ্মীও তাকে নিরাশ করেনি। ভরসা দিয়েছিল কিছু টাকা জমাতে পারলেই দুজনে পালিয়ে গিয়ে কোথাও বাসা বাঁধবে। এইভাবে রসিক এবং বিজয়বাবুর টাকা ১৯ নম্বর মির্জা লেনের লোহার আলমারিতে জমা হচ্ছিল। তারপর একদিন বিজয়বাবু বনলক্ষ্মীর কাছেও পারিবারিক গুপ্ত কথাটি বলে ফেললেন। আর বনলক্ষ্মী সেই রাতেই ডাক্তারকে গিয়ে বলল, তাই তো? হ্যাঁ, আনন্দে ডাক্তারের বুক নেচে উঠল। অতি যত্নে দুজনে ফাঁদ পাতল। নিশানাথকে হুমকি দিতে গেলে বিপরীত ফল ফলতে পারে, কিন্তু দময়ন্তী স্ত্রীলোক, কলঙ্কের ভয় তাঁরই বেশি। সুতরাং তিনি ব্ল্যাকমেলের উপযুক্ত পাত্রী। দময়ন্তী দেবীর শোষণ চলল ৮ মাস ধরে, কিন্তু শেষের দিকে নিশানাথ বাবুর সন্দেহ হলো, তাই তিনি আমার কাছে এলেন। সুনয়না কলোনিতে আছে। এই সন্দেহ নিশানাথের কেমন করে হয়েছিল তা আমি জানি না, অনুমান করাও কঠিন। মানুষের জীবনে অতর্কিতে অভাবিত ঘটনা ঘটে। তেমনি কোনো ঘটনার ফলে হয়তো নিশানাথের সন্দেহ হয়েছিল, কিন্তু এ বিষয়ে গবেষণা নিষ্ফল। যাই হোক, নিশানাথের নিমন্ত্রণ পেয়ে আমরা রমেন মল্লিককে সঙ্গে নিয়ে কলোনিতে গেলাম। রমেন বাবুকে ডাক্তার চিনতেন না, কিন্তু সুনয়না চিনত। স্টুডিওতে অনেকবার দেখেছে, মুরারি দত্তর বন্ধু। তাই রমেন বাবুকে দেখে সুনয়না ভয় পেয়ে গেল। বুঝতে বাকি রইল না, সুনয়নার খোঁজেই আমরা কলোনিতে এসেছি। দাস দম্পতি বড় দ্বিধায় পড়ল। এই অবস্থায় কি করা যেতে পারে? বনলক্ষ্মী যদি কলোনি ছেড়ে পালায় তাহলে খুঁচিয়ে সন্দেহ জাগানো হবে। পুলিশ বনলক্ষ্মীকে খুঁজতে আরম্ভ করবে। বনলক্ষ্মী যদি ধরা পড়ে, তার মুখে অপারেশনের সূক্ষ্ম চিহ্ন বিশেষজ্ঞের চোখে ধরা পড়ে যাবে। বনলক্ষ্মী যে সুনয়না তা আর গোপন থাকবে না। তবে উপায়? নিশানাথ বাবুর মৃত্যু। একদম। কিন্তু নিশানাথ বাবুর মৃত্যু স্বাভাবিক মৃত্যু বলে প্রতিপন্ন হওয়া চাই। তার ব্লাড প্রেশার আছে,
ব্লাড প্রেশারের রুগী বেশিরভাগই হঠাৎ মরে হার্ট ফেল হয়ে, কিংবা মাথার শিরা ছিঁড়ে যায়। সুতরাং কাজটা সাবধানে করতে পারলে কারুর সন্দেহ হবার কথা নয়। ভুজঙ্গধর ডাক্তার নিশানাথ বাবুকে মারার ব্যবস্থা খুব ভালো করেছিলেন। বেনামি চিঠি পেয়ে বিজয়বাবু কলকাতায় এলেন। ওদিকে লাল সিং এর চিঠি পেয়ে রাত 10টার সময় দময়ন্তী পিছনের দরজা দিয়ে কাজ ঘরে চলে গেলেন। রাস্তা সাফ। ডাক্তার সেতার বাজাচ্ছিলেন। বনলক্ষ্মীর হাতে সেতার দিয়ে নিশানাথের ঘরে ঢুকলেন তিনি। সম্ভবত নিশানাথ তখন জেগেই ছিলেন। ডাক্তার আলো জেলেই জানালা বন্ধ করে দিলেন, কিন্তু দুটো ভুল ডাক্তার করেছিলেন। কাজ শেষ করে জানালাটা খুলে দিতে ভুলে গিয়েছিলেন, আর তাড়াতাড়িতে মোজা জোড়া খুলে নিয়ে যাননি। এই দুটো ভুল যদি সেদিন না করতেন, তাহলে নিশানাথ বাবুর মৃত্যু অস্বাভাবিক বলে কারুর সন্দেহ হতো না। পানুগোপাল কিছু একটা দেখেছিল। কি দেখেছিল তা চিরদিনের জন্য অজ্ঞাত থেকে যাবে। আমার বিশ্বাস সে বাইরে থেকে ডাক্তারকে জানালা বন্ধ করতে দেখেছিল। নিশানাথের মৃত্যুটা যতক্ষণ স্বাভাবিক মৃত্যু মনে হয়েছিল ততক্ষণ সে কিচ্ছু বলেনি, কিন্তু যখন বুঝতে পারল মৃত্যু স্বাভাবিক নয়, তখন সে উত্তেজিত হয়ে যা দেখেছিল তা বলবার চেষ্টা করল। ডাক্তার বুঝলেন পানু কিছু একটা দেখেছে। তিনি আর দেরি করলেন না। পানুর অবর্তমানে তার কানের ওষুধে নিকোটিন মিশিয়ে রেখে এলেন। তারপর যা যা ঘটেছে সবই আপনাদের জানা, নতুন করে বলবার কিছু নেই। গতকাল ডাক্তার আর বনলক্ষ্মীর আত্মহত্যা আপনাদের হয়তো আকস্মিক মনে হয়েছিল, আসলে কিন্তু ওরা তৈরি হয়ে এসেছিল। কিন্তু সায়ানাইডের অ্যাম্পিউল কখন মুখে দিলেন জানতে পারিনি। সায়ানাইডের দুটো অ্যাম্পিউল ডাক্তারের মুখে ছিল, মুখে করেই এনেছিলেন। আমি লক্ষ্য করেছিলাম তার কথা মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে, কিন্তু তখন প্রকৃত তাৎপর্য বুঝিনি। তারপর ডাক্তার যখন দেখলেন আর নিস্তার নেই, তখন তিনি উঠে বনলক্ষ্মীকে চুমু খেলেন। এ শুধু প্রণয়ীদের বিদায় চুম্বন নয়, মৃত্যু চুম্বন। চুমু খাবার সময় ডাক্তার একটা অ্যাম্পিউল স্ত্রীর মুখে দিয়ে দিয়েছিলেন। যাক, এবার আপনারা দু একটা খবর দিন। রসিকের কি ব্যবস্থা হলো? রসিকের ওপর থেকে বিজয়বাবু অভিযোগ তুলে দিয়েছেন, তাকে ছেড়ে দিয়েছি। ভালো। বিজয়বাবু, পরশু রাতে আন্দাজ 11টার সময় যে মেয়েটি আপনার ঘরে গিয়েছিল সে কে? মুকুল, তাই তো? হ্যাঁ। তাহলে বনলক্ষ্মী গিয়েছিল স্বামীর কাছে। ডাক্তার সেতার বাজিয়ে তাকে ডেকেছিলেন। মুকুল আপনার কাছে গিয়েছিল কেন? আপনি ওদের কলোনি থেকে চলে যাবার হুকুম দিয়েছিলেন, তাই সে আপনার কৃপা ভিক্ষা করতে গিয়েছিল, কি তাই তো? বিজয় মাথা নিচু করে রইল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, বিজয়বাবু, আশা করি আপনি মুকুলকে বিয়ে করবেন। সে আপনাকে ভালোবাসে। এত ভালোবাসা উপেক্ষার বস্তু নয়। চলে যাবার আগে বিজয় আমতা আমতা করে বলল, ব্যোমকেশবাবু, আপনি আমাদের যা উপকার করেছেন তা শোধ দেবার নয়, কিন্তু কাকিমা বলেছেন আপনাকে আমাদের কাছ থেকে একটা উপহার নিতে হবে। কি উপহার? কাকার 5,000 টাকার জীবন বীমা ছিল। 2-4 দিনের মধ্যেই কাকিমা সেই টাকা পাবেন। ওটা আপনাকে নিতে হবে ব্যোমকেশবাবু। বেশ, নেব। আপনার কাকিমাকে আমার শ্রদ্ধাপূর্ণ ধন্যবাদ জানাবেন, আর আপনাদের গোলাপ কলোনিকে সামলে রাখবেন বিজয়বাবু। বিজয় আর বরাট বিদায় নিল। ব্যোমকেশ ওদের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো। বাবা, একটা কেস মিটল বটে। শুধু কেস নয়, চিড়িয়াখানার কেস। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।